হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। ইসলামী নার্সিং কোচিং এর পক্ষ থেকে সবাইকে আমন্ত্রিত আজকের অনলাইন ক্লাসে। আজকের ক্লাসের বিষয় হচ্ছে সাধারণ বিজ্ঞান। আজকের ক্লাস নেবেন ঢাকা থেকে আগত আমাদের সিনিয়র শিক্ষক সাধারণ বিজ্ঞানের রঞ্জন স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তিনি আজকে আমাদের সাধারণ বিজ্ঞান ক্লাস নেবেন। সবাই ক্লাসটি শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে ক্লাসটি কেমন হচ্ছে। সবাইকে ধন্যবাদ স্যার। শুভরাত্রি। ধন্যবাদ জানাই রিপন ভাইকে অনলাইনে এরকম একটা ক্লাস সুযোগ দেওয়ার জন্য আমাকে। আজকে সারাদিন অফলাইনে ক্লাস নিয়েছি, নেওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা এই অনলাইন ক্লাস আমাদের। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে খাদ্য ও পুষ্টি। যে ক্লাসটা আমি নেব এটা বিএসসি এবং ডিপ্লোমা যারা আছে সবাই উপকৃত হবে। আর এই টপিক থেকে আমাদের মোটামুটি প্রত্যেক বছর এক্সামে একটা অথবা দুইটা আসে। তো আসলে প্রত্যেকটা অধ্যায় আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই অধ্যায়কেও আমরা ছেড়ে দিব না, ভালোভাবে করব। আর আমি যতটুকু পড়াবো এতটুকু যদি কেউ আয়ত্ত করতে পারো, তো আর কোনো বই বা গাইড এক্সট্রা ভাবে কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না। তো চলে যাওয়া যাক ক্লাসে। আজকে সরি আমাদের টপিকের নাম খাদ্য ও পুষ্টি। আমরা যে খাবারগুলো খাই আসলে আমরা তো জানি না, অনেকেই জানি না যে কোন খাদ্যটা আমিষ, কোনটা শর্করা এবং কোনটা লিপিড জাতীয়। তো আমরা যেহেতু শিক্ষিত পার্সন, তো আমাদের জানতে হবে যে আসলে কোন খাদ্যটা খেলে আমাদের শরীর বা আমরা সুস্থ থাকবো এবং কোনটা খেলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটা আমরা অ্যাভয়েড করব। তো আজকের ক্লাসটা করলে মোটামুটি আমাদের যে সুষম খাবারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলে যাওয়া যাক যে খাদ্য কাকে বলে। আমরা জানবো খাদ্য যা পুষ্টি দ্বারা, আমরা লিখবো একটু, যা পুষ্টি দ্বারা জীব দেহে জীব দেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, এবং রোগ প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ করে তাকে খাদ্য বলবো। তাহলে কি দাঁড়ালো এখানে, যে খাদ্য কাকে বলে? যা পুষ্টি দ্বারা জীব দেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ করে তাকে আমরা খাদ্য বলবো। একটু আমি সময় দিচ্ছি লেখার জন্য, 1 মিনিট তোমরা লিখে নাও, তারপর আমি আবার পরের ধাপে যাচ্ছি। তারপর আবারও আমি বলে দিচ্ছি, যদি কারো দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে, যা পুষ্টি দ্বারা জীব দেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ করে তাকে আমরা খাদ্য বলবো। এরপরে আমরা লিখবো যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির খাদ্য প্রয়োজন, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতিদিন খাদ্য
প্রয়োজন 2500 ক্যালোরি, সিএল তে ক্যালোরি। এই প্রশ্নটা হয়ে থাকে অনেক সময় যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির খাদ্য প্রয়োজন কতটুকু, প্রত্যেকদিন 2500 ক্যালোরি। তোমাদের যদি দেখতে বা এখানে কোনো কিছু প্রবলেম হয় সাউন্ডে, কমেন্ট করবে, ঠিক আছে? সবার লেখা হয়ে গেলে আমি এখন মিশাতে পারি। এখন আমরা আসব খাদ্য কত প্রকার। আমি দুটা জিনিস লিখবো, খাদ্য কত প্রকার এবং খাদ্যের উপাদান কতটি। খাদ্যের উপাদান কতটি। আমি দুটা জিনিস লিখেছি, খাদ্য কত প্রকার এবং খাদ্যের উপাদান কতটি। পরীক্ষায় অনেকেই ভুল করে যে সবাই ভাবে খাদ্য এবং খাদ্যের উপাদান সেম, আসলে দুইটা দুই রকম। খাদ্য 3 প্রকার, খাদ্য হয়ে থাকে 3 প্রকার এবং খাদ্যের উপাদান হচ্ছে 6টি। এটা মাস্ট বি মনে রাখতে হবে, খাদ্য 3 প্রকার এবং খাদ্যের উপাদান 6 প্রকার। এবং জানবো খাদ্য 3 প্রকার কি কি। 1 নাম্বার হচ্ছে শর্করা, 2 নাম্বার হচ্ছে প্রোটিন এবং 3 নাম্বারটা হচ্ছে লিপিড। 3 নাম্বার হচ্ছে লিপিড। এই শর্করার সঙ্গে যেগুলো বাংলা, এদের সঙ্গে ইংলিশ নামগুলো আমরা মনে রাখবো। শর্করার নাম হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিনটা বাংলায় লিখছে মানে বাংলিশ হয়ে গেছে এখানে, আসলে প্রোটিন বলতে এখানে আমিষ আসবে, এই জায়গাটার নাম হচ্ছে আমিষ। প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ, আর লিপিডের বাংলাটা হচ্ছে লিপিডি বা এর বাংলাটা হচ্ছে চর্বি। আর শর্করার ইংলিশটা হচ্ছে কার্বোহাইড্রেট। লিখে দিচ্ছি আমি, কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট হচ্ছে আমার ইংলিশ। কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড এগুলো হচ্ছে আমার ইংলিশ, এবং এই ইংলিশের বাংলাগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের বাংলা শর্করা, প্রোটিনের বাংলা আমিষ এবং লিপিডের বাংলা হচ্ছে চর্বি। এই হচ্ছে আমাদের খাদ্য 3 প্রকার। এই 3 প্রকার খাদ্য আমরা খেয়ে থাকি। এখন আসবো খাদ্যের উপাদান কতটি, 6টি। এই 6টি সম্পর্কে এখন জানবো। খাদ্য যে 3 প্রকার, সে 3 প্রকার এখানে লিখবো। শর্করা আমিষ, তারপরে কি লিখবো, চর্বি। এর সঙ্গে আরো 3টা জিনিস যোগ হবে, সেগুলো হচ্ছে ভিটামিন, একটা হচ্ছে ভিটামিন আর একটা হচ্ছে খনিজ পদার্থ আর একটা হচ্ছে পানি। এই হইল আমাদের খাদ্যের 6টি উপাদান। পরীক্ষায় আমরা কখনো আর ভুল করব না। খাদ্য আমাদের 3 প্রকার মনে রাখতে হবে, শর্করা, আমিষ এবং চর্বি। এবং খাদ্যের এই 3টা উপাদানের সঙ্গে আর 3টা উপাদান যোগ হবে, একটা ভিটামিন, একটা খনিজ পদার্থ আর একটা পানি। এখন আমরা জানবো এই শর্করা, আমিষ এবং চর্বি, ভিটামিন এগুলোর কাজ কি। এই কাজগুলো সম্পর্কে আমরা এখন জানবো। শর্করা দেহে শর্করা দেহে শক্তি উৎপাদন করে।
শক্তি উৎপাদন করে। শর্করা দেহে শক্তি উৎপাদন করে। আমিষ দেহ গঠন করে। আমিষ দেহ গঠন করে। আর ভিটামিন আমাদের এখানে রোগ প্রতিরোধ করবে। মূলত এই তিনটা জানলে আমাদের হয়ে যাবে। শর্করা কি করে? শক্তি উৎপাদন করবে। আমিষ দেহ গঠন এবং ভিটামিন রোগ প্রতিরোধ করে। এবং চর্বি জাতীয় খাবারটা এটা তাপ উৎপাদন করে আমাদের শরীরে। এটা কি করে? আমাদের শরীরে তাপ উৎপাদন করে। চর্বি আমাদের দেহে তাপ উৎপন্ন। খনিজ পদার্থ কি করে? বিভিন্ন খনিজের ভারসাম্যটা রক্ষা করে। আর পানিটা কি করে? আমরা সবাই জানি পানি দেহের কি ভারসাম্য রক্ষা করে। আমাদের বিগত 22-23 সেশনে একটা কোশ্চিন দিয়েছিল যে নিচের কোনটি দেহ গঠন করে। এখান থেকে এই কোশ্চিনটাই দিয়েছিল যে দেহ গঠন করে কে? আমিষ। যদি শক্তি উৎপাদন করে তাহলে শর্করা। ভিটামিন কি করে? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সবার যদি লেখা হয়ে যায় তাহলে আমি একটা ক্লোজ করে দিচ্ছি। একটু সময় দিলাম, লিখে নাও। এখন আমরা জানবো এমন একটা খাবারের নাম যেই খাদ্যে আমরা জেনেছি কি খাদ্যের উপাদান 6টি। আমরা জেনেছি খাদ্যের উপাদান কতটি? 6টি। কিন্তু আমাদের একটা খাবার রয়েছে যেই খাবারে 6টি উপাদানই বিদ্যমান। এমন একটি খাবারের নাম হচ্ছে দুধ। এটাকে আমরা বলবো সুষম খাবার। সুষম খাবার। সুষম খাবার তাকে বলবো যেই খাবারে খাদ্যের 6টি উপাদানই বিদ্যমান, তাকে আমরা বলবো সুষম খাবার। এরকম একটা খাবার হচ্ছে দুধ। এর মধ্যে খাদ্যের 6টা উপাদান বিদ্যমান। এরপরে আসবো আমরা এই যে দুধ রয়েছে, এই দুধে যে প্রোটিন রয়েছে সেই প্রোটিনটার নাম, দুধের প্রোটিনের নাম এখানে আমি লিখে দিচ্ছি। দুধের প্রোটিনের নাম, দুধের প্রোটিনের নাম ক্যাসিন। ক্যাসিন অনেকে এখানে লেখে ক্যাজিন হিসাবেও লিখে, কোনো সমস্যা নাই। এখানে ক্যাজিন ক্যাসিন দুইটা সেম জিনিস, বানানে কোনো প্রবলেম নাই এখানে। তাহলে কি বলবো? সুষম খাদ্য দুধ। এবং দুধের প্রোটিনের নাম হচ্ছে ক্যাসিন বা ক্যাজিন। এই ক্যাজিন আর ক্যাসিন এর উপস্থিতির জন্যই দুধের রং সাদা দেখায়। এইটার উপস্থিতির জন্য ক্যাজিন আর ক্যাসিন এই দুধটা একই সেম জিনিস, এটার উপস্থিতির জন্যই দুধের রং সাদা দেখায়। এবং দুধের শর্করার নামটা আমরা জেনে রাখবো। দুধের শর্করার নাম, দুধের শর্করার নাম হচ্ছে ল্যাকটোজ। দুধের শর্করার নাম ল্যাকটোজ। তাহলে কি? দুধের প্রোটিনের নাম ক্যাসিন অথবা ক্যাজিন, আর দুধের শর্করার নাম ল্যাকটোজ। এরপরে আমরা জানবো যে খাবারের মধ্যে শর্করা একটা অনুপাত রয়েছে। শর্করা, আমিষ, আর একটা হচ্ছে চর্বি বা লিপিড। এদের একটা অনুপাত আছে। এদের একটা কি আছে? অনুপাত আছে। এরা খাবারের মধ্যে কি অনুপাতে অবস্থান করে? আমরা সবচেয়ে বেশি খাই শর্করা, এই জন্য এটাকে বেশি রাখতে হবে 4:, আমিষ বেশি খাওয়া যাবে না, এই জন্য এখানে 1 দিতে হবে। এবং চর্বি, চর্বি বেশি খাইলে আমাদের শরীরে কি ফ্যাট জমে যাবে, এই জন্য শর্করা 4% থাকবে, আমিষ থাকবে 1% এবং চর্বিও থাকবে আমাদের 1%।
তাহলে এখন আমরা এমনিতে বুঝতে পারতেছি এই অনুপাতটা দেখেই, আমি একটু ছোট করে লিখি অনুপাতটা 4:1:1। এই অনুপাত দেখে আমরা বুঝতে পারতেছি আমাদের শরীরের জন্য কোনটা বেশি উপযুক্ত আর কোনটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। সবসময় আমরা শর্করা জাতীয় খাবারটা বেশি খাবো, আমিষ কম খাবো এবং চর্বিও কম খাবো, এতটুকুই। এরপরে আসবো আমরা কে কিছু কমেন্ট করছে? এরপর জানবো আমরা 1 গ্রাম খাবার থেকে কতটুকু নেট অফ করে রাখছে। এখন আমরা জানবো 1 গ্রাম শর্করা থেকে কত গ্রাম শক্তি এবং লিপিড থেকে কতটুকু শক্তি পাই এবং আমিষ থেকে আমরা কতটুকু শক্তি পাই। এখানে লিখবো 1 গ্রাম শর্করা, 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি, এখন 4 কিলো ক্যালোরি শক্তি পাই। 1 গ্রাম শর্করা থেকে আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাই। অপরদিকে 1 গ্রাম আমিষ থেকে, 1 গ্রাম আমিষ থেকেও আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকি। অপরদিকে 1 গ্রাম লিপিড বা চর্বি থেকে, 1 গ্রাম লিপিড বা চর্বি থেকে আমরা 9 কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকি, 9 কিলো ক্যালোরি। তাহলে স্বভাবতই আমরা বলতে পারি যে চর্বি জাতীয় খাবার খাইলে শরীরে বেশি শক্তি উৎপাদন হয়। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে চর্বি আমাদের খাওয়া ঠিক না, যেটা ফ্যাটি লিভার হয়ে থাকে এবং এমন কি আছে শরীরে সুগার পরিমাণটাও কি হয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে। এরপর আমরা আসব এই শর্করা, আমিষ এবং লিপিড এক্সট্রা করে আমরা কিছু শিখবো। এখন এই শর্করা জাতীয় খাবার কই কই থেকে পাওয়া যায় এই জিনিসটা আমরা দেখবো। এখন শর্করা, শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা গঠিত হয় কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 3টি মৌল দ্বারা। এর একটা অনুপাত আছে শর্করাতে। শর্করাতে একটা অনুপাত রয়েছে, কার্বনের পরিমাণ থাকবে 1%, হাইড্রোজেনের পরিমাণ থাকবে 2% এবং অক্সিজেনের পরিমাণ 1 থাকবে। পরীক্ষায় এটা প্রায় আসে যে শর্করাতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ কতটুকু, এই 1:2:1 অনুপাতে। এটা কিন্তু পরিবর্তন করেও কিন্তু দিতে পারে আমাদের, যে যদি দেয় হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন এইভাবে, তখন কিন্তু অনুপাতটাও আমাদের চেঞ্জ হয়ে যাবে। হাইড্রোজেন থাকবে কত পার্সেন্ট, 2%, অক্সিজেন থাকবে 1% এবং কার্বন থাকবে 1%। তো আমাদের মনে রাখতে হবে হাইড্রোজেন 2, অক্সিজেন 1, সরি কার্বন হয়ে গেছে, এখানে 1% হিসেবেই থাকবে। যেভাবেই দেখ না কেন আমরা অনুপাতটা ওভাবেই সাজাবো। ক্লিয়ার? এখন জানবো শর্করার উৎসগুলো কি কি। তো এখন জানবো শর্করার উৎস কি কি। আমরা সিম্পল ভাবে জানবো শর্করার উৎস হচ্ছে শস্য দানা জাতীয় যেগুলো খাবার আছে, যেমন ধান, চাল, ধান থেকে যে চাল পায় সেই চাল, গম, আটা, ময়দা, তারপরে আছে আম, পেঁপে, কলা, লেবু, এগুলো থেকে আমরা শর্করা পেয়ে থাকি। এই শর্করার অভাবজনিত রোগ, অভাবজনিত রোগ, অভাবজনিত রোগ সম্পর্কে জানবো। অভাবজনিত রোগ, শর্করার অভাবজনিত রোগ হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া।
গ্লাইসেমিয়া নামটা একটু অনেক বড়, কিন্তু মনে রাখা সহজ। কি? হাইপোগ্লাইসেমিয়া। পরীক্ষায় সরাসরি এভাবে নাও দিতে পারে যে শর্করার অভাবজনিত রোগ কি হাইপোগ্লাইসেমিয়া, এটা বলবে না। আমরা যে গ্লুকোজটা খাই, গ্লুকোজ গ্লুকোজ এই গ্লুকোজটাও কিন্তু কি শর্করা জাতীয় খাবার, যা উদ্ভিদ উৎপাদন করে থাকে। প্রশ্নে এরকম একটা দিয়েছিল পরীক্ষায় যে গ্লুকোজের অভাবে কোন রোগটি হয়ে থাকে। তো এখন স্বভাবতই খুঁজতে থাকবা যে হাইপোগ্লাইসেমিয়া হয় শর্করার অভাবে। এখন অনেকেই জানো না যে গ্লুকোজটাও কি আমাদের শর্করা জাতীয় খাবার। এই জন্য এটা দিয়ে দিলাম যে গ্লুকোজের অভাবজনিত রোগ হাইপোগ্লাইসেমিয়া, কারণ গ্লুকোজটা হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাবার। ওকে, ক্লাসটা কেমন হচ্ছে একটু কমেন্টে তোমরা জানাবা, ঠিক আছে? তো তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমারও ভালো লাগবে না। এমনিতে তোমার সামনে নাই, মুখ চোখ দেখা নাই, কারণ সরাসরি ক্লাস নিতে একটু বেশি ভালো লাগে। তো এখন জানবো আমিষ। এখন জানবো কি আমরা আমিষ। এখন আমরা জানবো আমিষ সম্পর্কে। আমিষ কি কি মৌল দ্বারা গঠিত সেগুলো আগে দেখবো। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই 4টা মৌল দ্বারা আমিষ গঠিত। এখানে আমিষের ক্ষেত্রে কোনো অনুপাত থাকবে না। এখানে এখানে শুধু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন বিভিন্ন অনুপাতে থাকতে পারে। তো এখন আমরা জানবো এই যে প্রোটিনের মেইন উৎস, প্রোটিন বা আমিষ। আমিষের প্রধান উৎস, আমিষের প্রধান উৎসই হচ্ছে নাইট্রোজেন। আমিষের প্রধান উৎসই হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন এবং নাইট্রোজেনটা এই অ্যামাইনো অ্যাসিড রয়েছে একটা, এই অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডটাই গঠিত হয় নাইট্রোজেন দ্বারা। মনে রাখতে হবে, প্রশ্নে আসে আমিষের প্রধান উৎস কি? অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিডের প্রধান উৎসটা কি? নাইট্রোজেন। এই নাইট্রোজেন থেকে অ্যামাইনো অ্যাসিড গঠিত হয় এবং এই অ্যামাইনো অ্যাসিড থেকেই আমিষ তৈরি হয়। এরপরে আসবো মানুষের শরীরে। তোমরা এই পাশে দেখো, মানুষের শরীরে, মানুষের শরীরে 20 প্রকার, মানুষের শরীরে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে। মানুষের শরীরে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যার মধ্যে শিশুদের, যার মধ্যে শিশুদের অত্যাবশ্যকীয় রয়েছে 10টি। অত্যাবশ্যকীয় কতটি? 10টি। এবং প্রাপ্ত বয়স্কদের জন্য, শিশুদের জন্য অত্যাবশ্যকীয় 10টি এবং প্রাপ্ত বয়স্ক, প্রাপ্ত বয়স্কদের জন্য, প্রাপ্ত বয়স্কদের জন্য 8টি। এই যে প্রাপ্ত বয়স্কদের জন্য যে 8টি, এই 8টির নাম আমাদের মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় অনেকবার আসছে যে নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড নয়। এখন যদি আমরা এই 10টার নাম না জানি তাহলে একটারও কিন্তু অ্যান্সার করতে পারবো না। এই জন্য আমাদের মুখস্থ রাখতে হবে। তো আমি এই 8টার নাম লিখে দিচ্ছি তোমাদের। এক নাম্বারে হচ্ছে লাইসিন। নামগুলো একটু কঠিন, বারবার পড়তে হবে আমাদের। 1 নাম্বার হচ্ছে লাইসিন, 2 নাম্বার হচ্ছে ট্রিপ্টোফ্যান, 1 নাম্বার হচ্ছে লাইসিন, 2 নাম্বারটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, 3 নাম্বার হচ্ছে মিথিওনিন, 3 নাম্বার হচ্ছে মিথিওনিন, 4 নাম্বার হচ্ছে ভ্যালিন, 4 নাম্বার হচ্ছে ভ্যালিন, 5 নাম্বার হচ্ছে লিউসিন, 4 নাম্বার হচ্ছে লিউসিন, 6 নাম্বার হচ্ছে আইসোলিউসিন, 7
7 নাম্বার হচ্ছে মিথাইল অ্যালানিন। এবং 8 নাম্বার হচ্ছে থ্রিওনাইন। এই 8 প্রকার প্রাপ্তবয়স্কদের জন্য যে 8 প্রকার আমি দিলাম, এটা হুবহু আমাদের মুখস্থ রাখতে হবে। এই 8টা বাদে আর যে 11-12টা থাকবে সেগুলোই মনে করতে হবে আমাদের, যেগুলা খুব বেশি প্রয়োজনীয় নয়। কি কি? লাইসিন 2 নম্বরে আছে, ট্রিপ্টোফ্যান 3 নম্বরে আছে, মিথিওনিন 4 নম্বরে আছে, ভ্যালিন 5 নম্বরে আছে, লিউসিন 6 নম্বরে আছে, আইসোলিউসিন 7 নম্বরে হচ্ছে মিথাইল অ্যালানিন এবং 8 নাম্বার হচ্ছে থ্রিওনাইন। 4-5 বার যদি আমরা মুখস্থ করি এটা, তাহলে অনেকটাই আমাদের আয়ত্তে আসবে। এরপরে আমরা আসবো শিশুদের জন্য 2টি অত্যাবশ্যকীয় প্রোটিন রয়েছে। শিশুদের জন্য প্রশ্নে আসে যে শিশুদের জন্য নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন? শিশুদের জন্য অত্যাবশ্যকীয় দুটি রয়েছে। দুইটির নাম হচ্ছে, একটার নাম হচ্ছে হিস্টিডিন, একটার নাম হচ্ছে হিস্টিডিন, 2 নাম্বারটা হচ্ছে আর্জিনিন। দুই নাম্বার নাম হচ্ছে আর্জিনিন। তাহলে কয়টা আমরা শিখলাম? এখানে 8টা শিখলাম, এখানে 2টা শিখলাম। তাহলে অলরেডি আমাদের 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 10টি শিখা হয়ে গেছে। অত্যাবশ্যকীয় বলতে আমাদের যে প্রয়োজনীয়, এখানে শিখছে 8টা, শিশুদের জন্য 2টা, এই 10টা হয়ে গেছে। এই 10টা ছাড়া আর বাদ বাকি যেগুলো থাকবে সবগুলোই কি আমাদের শরীরের জন্য অতটা প্রয়োজন নয়। এখন আমরা কিছু শর্ট নোট লিখব এই প্রোটিনের জন্য। শর্ট নোটগুলো একটু লিখে নাও তোমরা। প্রাকৃতিক প্রোটিনের সংকেত, প্রাকৃতিক প্রোটিনের সংকেত কোনটি? এরকম প্রশ্ন আসে যে প্রাকৃতিক প্রোটিনের সংকেত কত? এরকম পি দিয়ে 16, এটা হচ্ছে আমার প্রাকৃতিক সংকেতের প্রোটিনের সংকেত P16, সরি P49, এইটা P49, এটা হচ্ছে আমার ন্যাচারাল বা প্রাকৃতিক প্রোটিনের সংকেত। তারপরে লিখো প্রোটিনে কার্বনের পরিমাণ। প্রোটিনে কার্বনের পরিমাণ কত? প্রোটিনে কার্বনের পরিমাণ 54%। প্রোটিনে কার্বনের পরিমাণ 54%। এরপরে এবং নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 16%। এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। বিগত বছরে একটা কোশ্চিন হয়েছে, কিন্তু গত বছরে কোশ্চিন হয়নি, তাই এই বছর কোশ্চিন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আমাদের এখান থেকে একটা। এরপরে আমরা লিখব ডিমের কুসুমে। আমরা যে ডিম খাই, এই ডিমের কুসুমে কোন প্রোটিন থাকে? ডিমের কুসুমে থাকে গ্লোবিউলিন।
এবং ডিমের সাদা অংশে থাকে, ডিমের সাদা অংশে থাকে, ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন। ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন। ডিমের কুসুমে থাকে গ্লোবিউলিন এবং সাদা অংশে থাকে অ্যালবুমিন। এরপরে আমরা আসবো তাই কে কে ডিমের কুসুম খাও না একটু দেখি তোমাদের। না, ডিমের কুসুম খেতে হবে, বিশেষ করে যাদের এই যে হিমোগ্লোবিন কম আছে না শরীরে তারা খাবা, না হলে যে মাথা ঘুরে পড়ে যাবা। তোমাদের হিমোগ্লোবিন, বিশেষ করে মেয়েদের শরীরের হিমোগ্লোবিন এই 10 থাকে, এই 10+-, কারণ এটাতে শরীর চলে। একটা মানুষের, সুস্থ মানুষের কত লাগে? 12+ লাগবে আমাদের। তো যখন আমাদের প্রেশারটা কমে যাবে, এই প্রেশার বাড়ানোর জন্য কিন্তু আমাদের খেতে হবে ডিমের কুসুম। কিন্তু যাদের শরীরে ফ্যাট রয়েছে তারা অ্যাভয়েড করবে কিন্তু ডিমের কুসুম। তখন কি খেতে হবে? কুসুম ছাড়া যে ডিমটা আছে এটা খেতে হবে। এখন আমরা জানবো আমাদের যে মাথার চুল আছে, এই যে নখ রয়েছে, এগুলোতে কোন প্রোটিন থাকে? লিখো ত্বক। ত্বক, মাথার চুল আর নখ, এটাতে থাকে ক্যারোটিন নামক প্রোটিন। ক্যারোটিন, এখানে থাকে ক্যারোটিন নামক প্রোটিন। ক্যারোটিন নামক প্রোটিন। এরপরে আমরা দেখব হিমোগ্লোবিন। আমাদের যে রক্তে হিমোগ্লোবিন রয়েছে, কি বলবো আর বলেন, হিমোগ্লোবিনে থাকে গ্লোবিন নামক প্রোটিন। গ্লোবিন নামক প্রোটিন। এরপরে শস্য দানায়, যে আমরা শস্য দানাগুলো খেয়ে থাকি, এই শস্য দানায় থাকে গ্লুটেনিন। গ্লুটেনিন, আমাদের শস্য দানায় থাকে গ্লুটেনিন। এই পাশে লেখা হয়ে গেলে আমি মিশাই দিচ্ছি, এটা তোমরা একটু দ্রুত হাত চালাবা। এরপরে আমরা লিখবো খেসারির ডাল। আমরা অনেক ডালই খেয়েছি, কিন্তু খেসারির ডালটা আমাদের কিন্তু প্রচলন নাই। সবাই আমরা চিনি কি এই মসুর ডাল, বুটের ডাল, কাবলি ডাল, এগুলোই। কিন্তু গ্রাম অঞ্চলে এই খেসারির ডালটা কিন্তু একটু বেশি চলে আমাদের। খেসারি ডাল, এই ডালটা দেখতে মোটামুটি মসুর ডালের মতো, কিন্তু এর কালারটা একটু হলুদ কালারের। তো এই ডালে এক ধরনের প্রোটিন থাকে যার নাম হচ্ছে বোয়া, BOOA। এটা হচ্ছে এক ধরনের প্রোটিন, বোয়া প্রোটিন। প্রোটিন, এই প্রোটিনের জন্য মানুষ যদি খেসারির ডালটা বেশি খেয়ে থাকে, তাহলে এই প্রোটিনের জন্য মানুষের শরীরে ল্যাথারাইজম নামে একটা রোগ হয়। ল্যাথারাইজম নামে একটা রোগ হয়ে থাকে। ল্যাথারাইজম নামে রোগ হয়ে থাকে। তাহলে আমরা সাবধান হব যে খেসারির ডাল বেশি খাওয়া যাবে না। এটা প্রশ্নে আসছে যে খেসারির ডালে কোন প্রোটিন থাকে? বোয়া নামক প্রোটিন। এর উচ্চারণটা হচ্ছে বোয়া। এর উচ্চারণটা হচ্ছে বোয়া। বোয়া, এই বোয়া নামক প্রোটিনের জন্য এই ল্যাথারাইজম রোগ হয়ে থাকে। হ্যাঁ, অনেক এলাকায় আছে, আমাদের এলাকাতেও আছে যে এই খেসারির ডালটা অনেক খায়, প্রচলন আছে। কারণ মসুর ডাল খাইলে বাতের বিষ বাড়ে, অ্যালার্জি আছে, যার জন্য এটা অ্যাভয়েড করে। আমাদের এই অধ্যায়ে একটা সাংঘর্ষিক একটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে আমরা অনেক জায়গায় দেখি যে নিচের কোনটিতে প্রোটিন সবচেয়ে বেশি বা আমিষ রয়েছে। এটা আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের যে সবচেয়ে বেশি থাকে শুটকি মাছে। সবচেয়ে বেশি থাকে শুটকি মাছ।
আমরা মোটামুটি কম বেশি সবাই খেয়ে থাকি, তাই না? এই শুটকি মাছ, এই শুটকি মাছের সবচেয়ে বেশি 2 নাম্বার হচ্ছে সয়াবিন। সয়াবিন, এই সয়াবিন এটা কি তেল, এই সয়াবিন তেল, কিন্তু এটা সয়াবিন তেল। 3 নাম্বারে আসো গরুর মাংস। 3 নাম্বার হচ্ছে গরুর মাংস। 4 নাম্বারে আসো, 4 নাম্বারে হচ্ছে মসুর ডাল। 4 নাম্বার মসুর ডাল। মোটামুটি এই 4টা জানলে আমাদের বলতেছে নাকি? হ্যাঁ, আমরা এই 4টাই মনে রাখবো সিকোয়েন্স অনুসারে। সবচেয়ে বেশি শুটকি মাছে 2 নাম্বারে আছে সয়াবিন তেলে, 3 নাম্বার হচ্ছে গরুর মাংস এবং 4 নাম্বার হচ্ছে মসুর ডাল। অনেক জায়গায় দেখবা দেওয়া আছে এই মসুর ডালের জায়গায় শুটকি মাছ, আর সরি গরুর মাংস, এবং গরুর মাংসকে নিয়ে আসা হয়েছে এই মসুর ডালে। আসলে এটা ঠিক না, একটু 5%-এর মতো আমাদের কম বেশি আছে এই গরুর মাংস এবং মসুরের ডাল। তো তোমরা ওই কাজটা করবা না, এই সিকোয়েন্সটা মনে রাখবা যে শুটকি মাছ, সয়াবিন তেল, গরুর মাংস এবং মসুর ডাল। এখন আসা যাক এই আমিষের অভাবজনিত রোগ। আমিষের অভাবজনিত রোগ, অভাবজনিত রোগ। অভাবজনিত রোগ হচ্ছে 2টা মনে রাখবো, একটা হচ্ছে কোয়াশিওরকর, কোয়াশিওরকর, আর 2 নাম্বারটা হচ্ছে মেরাসমাস। মেরাসমাস। কয়টা রোগ? 2টা, একটা হচ্ছে কোয়াশিওরকর আর একটা হচ্ছে মেরাসমাস। এই 2টা রোগের লক্ষণ আমরা দেখলেই বুঝতে পারবো যে কোনটা কোন রোগ। আমাদের গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে আমরা দেখি কিছু কিছু বাচ্চা কাচ্চার, ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পর কয়েক বছর, 2-3 বছর পর দেখি পেট মোটা হয়ে গেছে, হাত পা চিকন হয়ে গেছে। তখন আমরা সেটা দেখে বুঝতে পারবো যে এটা কি রোগ? কোয়াশিওরকর। আর মেরাসমাস রোগটা হচ্ছে তার উল্টা। কিছু কিছু ছেলে পেলে দেখি যে কোমরের যে হাড়, পেটের, এগুলা বের হয়ে গেছে, শরীরের মধ্যে কোনো মাংস নেই, একবারে মাথা বড় হয়ে গেছে, শরীর শুকে লাগছে। এই ধরনের লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো মেরাসমাস রোগ হয়েছে। নয়টায়। এখন আসবো লিপিড। এখন আসবো কি? লিপিড। এই লিপিডে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে, কিন্তু এখানেও শর্করার মতো 1:2:1 এই অনুপাতে থাকবে না। এখানেও যেমন ইচ্ছে তেমন পরিমাণে থাকতে পারে। সুতরাং আমরা কখনো ভুল করব না, শুধু শর্করাতে আমাদের কি থাকবে? 1:2:1, আর বাদ বাকিতে কখনো অনুপাত থাকবে না। এখানেও আমরা দেখব এই লিপিডও রয়েছে 20 প্রকার। লিপিড, লিপিড রয়েছে 20 প্রকার। লিপিড রয়েছে 20 প্রকার। 20 প্রকার, এই 20 প্রকার পাওয়া যায়। এখন আসো এই ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড সম্পর্কে আমরা একটু জানবো যে স্নেহজাত খাদ্য তেলে দ্রবণীয় এবং পানিতে অদ্রবণীয়। স্নেহজাতীয়, তোমরা একটু লিখে নাও, স্নেহজাতীয় খাদ্য তেলে দ্রবণীয় এবং পানিতে অদ্রবণীয়। আমরা দেখেছি তেল আর পানি কখনো এক হয় না। এই জায়গাতেও ওই সেম কাজটাই কিন্তু হয়ে থাকে, যে বলা হয়েছে স্নেহ জাতীয় খাদ্য তেলে দ্রবণীয় কিন্তু পানিতে অদ্রবণীয়। ফ্যাটি অ্যাসিড 2 প্রকার। ফ্যাটি অ্যাসিড 2 প্রকার। ফ্যাটি অ্যাসিড 2 প্রকার। ফ্যাটি অ্যাসিড 2 প্রকার। একটা হচ্ছে সম্পৃক্ত, আর 2 নাম্বারটা হচ্ছে অসম্পৃক্ত। এই অসম্পৃক্তটা আমাদের শরীরের জন্য
ভালো, অসম্পৃক্তটা আমাদের শরীরের জন্য ভালো, আর সম্পৃক্তটা শরীরের জন্য ক্ষতিকর। ক্ষতিকর, কেউ আবার সম্পৃক্ত ভেবে মনে করো না এটা আমাদের জন্য ভালো এটা খারাপ, তা না, এটা বিপরীত। অসম্পৃক্তটা আমাদের শরীরের জন্য ভালো, আর সম্পৃক্তটা আমাদের জন্য ক্ষতিকর। অসম্পৃক্ত কোনগুলো একটু তোমরা লিখে নাও, যেমন সরিষার তেল এবং তিলের তেল, জলপাইয়ের তেল, এগুলো দিয়ে আমাদের কি উন্নত মানের কাসুন্দি এবং বিভিন্ন ধরনের সালাদ টালাদ তৈরি হয়, যেগুলো আমাদের শরীরের জন্য ভালো। এই জন্যই বলা হয়েছে সম্পৃক্তটা ক্ষতিকর, অসম্পৃক্তটা আমাদের জন্য ভালো। তো আজকে এই পর্যন্তই ক্লাস, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো সময় স্বল্পতার জন্য তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ আমি থাকতে পারলাম না। তো আবার অফলাইনে, আবার যদি রিপন ভাই চায় তাহলে আবার অনলাইনে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, শুভরাত্রি।